হ্যালো এভরিওয়ান, দিস ইজ তপন। আর আজকের এই ভিডিওতে আমরা পড়তে যাচ্ছি ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টার রিয়াল নাম্বার মানে বাস্তব সংখ্যা। রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা মানে সংখ্যা, তার মানে ছোটবেলা থেকে যে এত সংখ্যা দেখেছি, বুঝেছি, গুণ করেছি, ভাগ করেছি, যোগ করেছি আর বিয়োগ করেছি, আজ সেই সংখ্যার একটি অংশ নিয়ে আমরা আলোচনা করছি। তো সংখ্যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সংখ্যা সংখ্যা মূলত আমরা যেটা জানি সেটা সংখ্যা হচ্ছে মূলত দু ধরনের। একটা হচ্ছে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, আরেকটা হচ্ছে রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা। তোমাদের এই যে এখানে লেখা আছে ইমাজিনারি নাম্বার, এখানে লেখা আছে কি আছে, ইমাজিনারি নাম্বার লেখা আছে। এটা অ্যাকচুয়ালি ইমাজিনারি নাম্বার নয়, এটা কমপ্লেক্স নাম্বার। এটা কি? কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, যেটা তোমাদের সিলেবাসে নেই। জটিল সংখ্যা এটা আমাদের এই বছরের সিলেবাসে নেই। কখন পড়বো? এটা পড়বো ক্লাস 11-এ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি রিয়াল নাম্বারে। রিয়াল নাম্বার মানে বাস্তব সংখ্যা, এটা তোমাদের সিলেবাসে রয়েছে। রিয়াল নাম্বার নিয়ে পড়তে গেলেই প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে, এখানে আমরা র্যাশনাল নাম্বার পড়বো। কি পড়বো? র্যাশনাল নাম্বার, ঠিক আছে। র্যাশনাল নাম্বার। আরেকটা যেটা পড়বো সেটা হচ্ছে ইর্যাশনাল নাম্বার। ইর্যাশনাল ইর্যাশনাল নাম্বার মানে যেটাকে আমরা বাংলায় বলে থাকি মূলদ সংখ্যা। র্যাশনাল মানে মূলদ সংখ্যা এবং ইর্যাশনাল মানে হচ্ছে অমূলদ সংখ্যা। কেমন? এবার তোমাদের এই যে র্যাশনাল নাম্বার যে রয়েছে, র্যাশনাল নাম্বার, র্যাশনাল নাম্বার নিয়ে যখন আমরা পড়বো, সেখান থেকে আমাদেরকে পড়তে হবে হচ্ছে অনেকগুলো জিনিস পড়তে হবে। যেমন আমাদের ন্যাচারাল নাম্বার পড়তে হবে, আমাদের এখান থেকে পড়তে হবে হোল নাম্বার পড়তে হবে, আমাদের ইন্টিজার নাম্বার পড়তে হবে, আমাদের পড়তে হবে ফ্র্যাকশনাল নাম্বার মানে দশমিক বা সাধারণ বা সামান্য ভগ্নাংশ, এই সমস্ত, ঠিক আছে। সরি, এটা একটু ভুল লিখেছি। এখান থেকে আমি কি সিলেক্ট করছি, এখান থেকে আমরা ইরেজারটা সিলেক্ট করছি। ইরেজার, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কি বলবো? ফ্র্যাকশন। ফ্র্যাকশন ফ্র্যাকশন আমরা পড়বো এখানে। ফ্র্যাকশন আবার মানে আমাদের কি, এটা ভগ্নাংশ। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। ভগ্নাংশ আবার হচ্ছে আমাদের দু ধরনের হয়। একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, আমরা জানি এটা কি সামান্য ভগ্নাংশ। আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। আমাদের কি আরেকটা দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ দু ধরনের, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এগুলো আমরা জানি, ঠিক আছে। এবার দশমিক ভগ্নাংশ আবার দু ধরনের, একটা হচ্ছে সসীম, ঠিক আছে, সসীম, আর একটা হচ্ছে অসীম। এটা কি? অসীম, ঠিক আছে। সসীম দশমিক ভগ্নাংশ আর অসীম দশমিক ভগ্নাংশ। অসীমের মধ্যে আবার রয়েছে দু ধরনের, একটা আমরা জানি হচ্ছে যেটা হচ্ছে আবৃত, আর একটা হচ্ছে অনাবৃত। আবৃত, আবৃত, আর একটা হচ্ছে অনাবৃত। অনাবৃত, ঠিক আছে। এই যে অসীম আবৃত আর একটা হচ্ছে অসীম অনাবৃত, দু ধরনের পার্ট হয়ে থাকে, ঠিক আছে। এই যে যাবতীয় পার্টটার এই প্রত্যেকেই হচ্ছে তোমাদের সিলেবাসে রয়েছে। প্রত্যেকের ব্যাপারেই আমাদেরকে আলাদা আলাদা করে কি করতে হবে? পড়তে হবে। কেমন?
আচ্ছা, তো এই যে স্লাইডটাতে এটাতে আমাদের প্রথমে কি ছিল আমরা আগে দেখে নিই যে কী কী আমাদেরকে পড়তে হবে। আমাদেরকে পড়তে হবে হচ্ছে ন্যাচারাল নাম্বার, আমাদেরকে কী পড়তে হবে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার পড়তে হবে, আমাদের পড়তে হবে হোল নাম্বার, আমাদেরকে পড়তে হবে ইন্টিজার নাম্বার, আমাদেরকে আপাতত এই কটা পড়লেই হবে। তারপর আমাদের এখানে র্যাশনাল নাম্বারটা আসবে, র্যাশনাল, ইরেশনালটাও আমরা দেখব। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বলতে পারো সূচিপত্র যেটা আমরা দেখতে চলেছি। ঠিক আছে, এবার প্রথমে দেখে নিচ্ছি ন্যাচারাল, এটা আমরা দেখে নিই। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার ধরো ছোটোবেলা থেকে আমরা কি করেছি, আমরা কাউন্টিং শিখেছি। সেই একদম ছোট্টবেলাকার গল্প বলি, যখন আমাদেরকে প্রথম শেখানো হতো যে এখানে অনেকগুলো আপেলের ছবি দেওয়া আছে, এবার আপেল এখানে কটা আপেল আছে সেটা গুনে দেখাও, তাই তো? এরকম করে আমাদেরকে বলা হতো, বইয়ে ছবি থাকতো আপেলের, কটা আপেল আছে আমাদেরকে বলতে হতো। তো আমরা কাউন্ট কী দিয়ে শুরু করতাম, নিশ্চয়ই শূন্য দিয়ে কাউন্ট শুরু করতাম না, তাই না? এখানে এক, তারপর হচ্ছে দুই, তারপর তিন, তারপর চার, তারপর পাঁচ, তারপর ছয়, এভাবে যতগুলো থাকতো ততগুলো আমরা গুনতাম, তাই না? তো এই যে কোনো কিছু কাউন্ট করার জন্য, কোনো কিছু গোনার জন্য আমরা কি ইউজ করি, আমরা এই সংখ্যাগুলোকে ইউজ করি। যেখানে আমাদের কাউন্টিংটা শুরু হয়, মানে গণনাটা শুরু হয় হচ্ছে এক থেকে, তারপর এটা অসীম পর্যন্ত চলতে পারে, তাই তো? এর কোনো কি হয়নি, এর কোনো শেষ নেই। এবার যখন আমাকে পাঁচটা জিনিস গুনতে বললো তখন আমি পাঁচ অবধি থেমে যাব, ছটা জিনিস গুনতে বললে ছয় অবধি থেমে যাব, এভাবেই চলতে হয়। এই যে সংখ্যামালাটা আমরা পাচ্ছি, কি পাচ্ছি, এক পাচ্ছি, দুই পাচ্ছি, তিন পাচ্ছি, চার, পাঁচ, ছয়, সাত, এমন করে যে আমরা একটা সংখ্যামালা পাচ্ছি যেটা অসীম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সংখ্যামালাটা নিয়ে যদি আমরা একটা সংখ্যা রেখা তৈরি করি, রেখা যেখানে সংখ্যাগুলোকে বসানো হয়েছে সেটাকেই সংখ্যা রেখা বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা যে সংখ্যা রেখাটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সংখ্যামালা। বোঝা গেল? এখানে যে অসীম বোঝানোর জন্য আমরা একদিকে অ্যারো দিয়েছি, এটা একদিকে অসীম, আরেক দিকে কিন্তু সীমাবদ্ধ রয়েছে। যেমন এখানে এক থেকে শুরু হয়েছে, তার মানে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা, কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি, আমাদের হচ্ছে এই এক হচ্ছে আমাদের সবচেয়ে বড়, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? এবার যদি বলে সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা বলতে পারবো না, কারণ সেটা কি অসীম পর্যন্ত, এর কোনো সীমাই নেই। যার কোনো সীমা নেই তার তো নিশ্চয়ই আমরা নির্দিষ্ট করে কোনো কিছু নাম বলতে পারবো না, সেই ঠিক আছে। এবার এই যে সংখ্যামালাটা আমরা পাচ্ছি এক থেকে শুরু করে, এই যে সংখ্যামালাটা পেলাম সেটাকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যার সংখ্যামালা বা স্বাভাবিক সংখ্যার, এই যে এটাকে যদি আমরা সংখ্যা রেখা দ্বারা প্রকাশ করি তাহলে বলবো এটা স্বাভাবিক সংখ্যার সংখ্যা রেখা। এটুকু আমরা বুঝেছি। আচ্ছা, এইটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে এবার আমাদের এটা তাহলে কমপ্লিট হয়ে যাচ্ছে, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমরা হোল নাম্বারটা দেখি। হোল নাম্বার হচ্ছে কিছুই না, এই যে স্বাভাবিক সংখ্যা আমরা দেখলাম সেই স্বাভাবিক সংখ্যার সামনে যদি আমরা একটা জিরোকে জুড়ে দিই, কি জুড়ে দিই, জিরোকে যদি জুড়ে দিই, তাহলে একটা নতুন আমরা কি পাবো, একটা নতুন সংখ্যা রেখা পাবো, যেটা কি থেকে শুরু হচ্ছে, যেটা একটা শূন্য থেকে শুরু হচ্ছে, মানে শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এমন করে এটাও কোন অবধি যাচ্ছে, এটা অসীম পর্যন্ত যাচ্ছে। এই যে সংখ্যা রেখাটা আমরা পেলাম, যেটা শেষ, শেষ নেই কিন্তু শুরু রয়েছে, শুরুটা কি থেকে হচ্ছে, শূন্য থেকে হচ্ছে, তারপর এক আছে, দুই আছে, তিন আছে, চার আছে, পাঁচ আছে, ছয় আছে, সাত আছে, আট আছে, তারপর এমন করে এই দিকটাতে আবার অসীম পর্যন্ত যাচ্ছে। এই যে নতুন সংখ্যা রেখাটা আমরা পেলাম সেটা কার সংখ্যা রেখা, সেটা আমাদের হোল নাম্বারের সংখ্যা রেখা। এটাকে আমরা বাংলায় কি বলি, এটাকে আমরা বাংলায় বলি অখণ্ড সংখ্যার সংখ্যা রেখা, সরি,
কি বলবো? অখণ্ড সংখ্যার সংখ্যা রেখা। অখণ্ড সংখ্যার কি এটা? সংখ্যা রেখা। কেমন? এটা হচ্ছে অখণ্ড সংখ্যার সংখ্যা রেখা। এবার এই যে অখণ্ড সংখ্যার সংখ্যা রেখাটা আমরা দেখছি, সেই অখণ্ড সংখ্যার সংখ্যা রেখাতে কি রয়েছে? এইদিকে যে সংখ্যাগুলো রয়েছে ১, ২, ৩, ৪, ৫, এগুলো স্বাভাবিকভাবে ধনাত্মক সংখ্যা। শূন্য কিন্তু না ধনাত্মক না ঋণাত্মক। শূন্য কিন্তু ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়। কিন্তু এবার শূন্যের সামনের দিকেই থাকে। শূন্যের সামনের দিকে শূন্যর থেকেও ছোট সংখ্যা থাকে। শূন্যর থেকে ছোট সংখ্যা কেমন? শূন্যর থেকে ছোট সংখ্যা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। কি কেমন সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। কেমন সংখ্যা এগুলো? এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা। বুঝলে? এগুলো কেমন সংখ্যা? এগুলো ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার। এগুলো হচ্ছে নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার কার আগে থাকে? শূন্যের আগে থাকে, তাই তো? এবার আমরা এই গল্পগুলো কখন করবো? যখন আমরা ইন্টিজার নাম্বার নিয়ে পড়বো। তাহলে আমাদের হোল নাম্বার বা অখণ্ড সংখ্যার গল্প শেষ। এর সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কোনটি? শূন্য সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা। কেমন? সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কি ছিল? শূন্য, সরি, ১ ছিল। ঠিক আছে? এবার আমরা করবো হচ্ছে ইন্টিজার নাম্বার। আমরা এখানে দেখে নিই ইন্টিজার নাম্বার। এটা কেটে দিচ্ছি। এবার আমরা পড়বো হচ্ছে ইন্টিজার নাম্বার। ইন্টিজার মানে আমরা এটাকে বাংলায় বলি পূর্ণ সংখ্যা। কি সংখ্যা বলি? পূর্ণ সংখ্যা বলি। এবার এই পূর্ণ সংখ্যার মধ্যে কি কি রয়েছে? পূর্ণ সংখ্যার মধ্যে তিনটে জিনিস থাকে। প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের শূন্য, যেটা মাঝখানে থাকে, মানে জিরো বা শূন্য। আরেকটা থাকে ধনাত্মক সংখ্যা, মানে যেটা শূন্য থেকে বড়, ধনাত্মক সংখ্যা। আরেকটা থাকে ঋণাত্মক সংখ্যা। এই ধনাত্মক সংখ্যা আর এই যে ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা কাদের বলবো? যারা হচ্ছে শূন্য থেকে কি হবে? বড়। শূন্য থেকে বড় এমন কোনো সংখ্যা, তাদেরকে বলবো হচ্ছে ধনাত্মক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা কাদের বলবো? যারা শূন্য থেকে কি হবে? ছোট হবে, তাদেরকে কি বলবো? ঋণাত্মক সংখ্যা বলবো। বোঝা গেল? এবার সংখ্যা রেখা দিয়ে যদি বলি, তাহলে এই একটা সংখ্যা রেখা, এর মাঝখানে কি থাকবে? শূন্য থাকবে। এই দিকটাতে থাকবে +1, বা শুধু 1ও বলতে পারো, +2, +3, +4, +5। আর যেমনটা আগে দেখেছিলি, এরপর এটা অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে। অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে। এদিকেও সেম। এদিকে থাকবে শূন্য থেকে ছোট হচ্ছে, তাহলে -1, -2, -3, -4, -5, তারপর অসীম পর্যন্ত এদিকেও বিস্তৃত থাকবে। শূন্য থেকে ছোট এই সংখ্যাগুলোকে বলছি আমরা ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা। আর শূন্য থেকে বড় এই সংখ্যাগুলোকে আমরা, সরি, শূন্য থেকে বড় এই সংখ্যাগুলোকে আমরা বলছি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য হচ্ছে এই জিনিসটা, যেটা না ধনাত্মক না ঋণাত্মক। এর কোনো ধনাত্মক ব্যাপারটাও নেই, এর কোনো ঋণাত্মক ব্যাপারটাও নেই, এই মাঝখানে রয়েছে। বুঝলাম? এবার দেখো, আমাদের তাহলে ইন্টিজার নাম্বারটাও হয়ে গেল। এবার র্যাশনাল নাম্বার আর ইর্যাশনাল নাম্বার রয়েছে। তার আগে আমাদের একটু পরিষ্কার করে নেওয়া দরকার। পরিষ্কার করে নিচ্ছি একটু। আচ্ছা, হবে।
আচ্ছা, এবার আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের র্যাশনাল নাম্বার। কি পড়বো আমরা? র্যাশনাল নাম্বার পড়বো আমরা। র্যাশনাল নাম্বার, বা এটাকে আমরা বলি মূলদ সংখ্যা। এটাকে আমরা কি বলি? মূলদ সংখ্যা বলি। কেমন? এই মূলদ সংখ্যা কারা? আমরা ছোটবেলা থেকেই প্রায় পড়ে এসেছি যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এবং পি বাই কিউ মানে একটা কি? একটা ভগ্নাংশ। কি এটা? এটা একটা, সরি, এটা একটা কি? ভগ্নাংশ। যেখানে কিউ কেমন হবে? কিউ শুধুমাত্র শূন্য হওয়া যাবে না। কি হওয়া যাবে না? কিউ এর মান শূন্য হওয়া যাবে না, মানে হর শূন্য হওয়া যাবে না। এটা শূন্য হবে না, কিন্তু শূন্য বাদে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। শূন্য বাদে যে কোনো পূর্ণ সংখ্যা মানে, শূন্য বাদে যে কোনো পূর্ণ সংখ্যা মানে এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যাও হতে পারে। আগের স্লাইডটাতে দেখো, শূন্য বাদে শূন্য বাদে পূর্ণ সংখ্যা কারা রয়েছে, এটা বাদে কারা কারা রয়েছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে। তাহলে এই যে কিউ এর মানটা, এটা কি হতে পারে? এটা হয় আমাদের ধনাত্মক হতে পারে, আর নয় হতে পারে ঋণাত্মক। কার মান? এই কিউ এর মানটা। কেমন? মানে হরের মানটা। আর এই যে পির মানটা, এইটা পির মানটাও পূর্ণ সংখ্যা হবে। কেমন হবে? এর মানটাও পূর্ণ সংখ্যা হবে। এটাও কি হবে? পূর্ণ সংখ্যা হবে। কিন্তু এক্ষেত্রে আর এখানে যেমন কিউ এর মানটা শূন্য হওয়া যাবে না বলেছিলাম, শুধু ঋণাত্মক বা ধনাত্মক হতে পারে, কিন্তু পির মানটার মধ্যে তেমন কোনো ব্যাপার নেই। পির মানটা অর্থাৎ লবের মানটা শূন্য হতে পারে, ধনাত্মকও হতে পারে, মানে ধনাত্মক আমরা সংকেত যদি লিখি তাহলে প্লাস ভি, আর ঋণাত্মকও হতে পারে মানে মাইনাস ভি হতে পারে। ঠিক আছে? মানে কিউ এর মানটা ধনাত্মক, শূন্য অথবা ঋণাত্মকও হতে পারে। এবার কিছু এক্সাম্পল নেওয়া যাক যেখানে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, এবং যেখানে কিউ নট ইকোয়ালস টু কি, যেখানে কিউ নট ইকোয়ালস টু জিরো, এবং পি এবং কিউ পূর্ণ সংখ্যা। কেমন সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাদেরকে কি বলি আমরা? র্যাশনাল নাম্বার বলি। এমন এক্সাম্পল হচ্ছে যেমন আমরা যদি শুধু ওয়ান লিখি, এবার ওয়ান মানে কি? এটা কি ভগ্নাংশ আকারে আছে? না, নিশ্চয়ই। কিন্তু তবুও আমরা ওয়ানকে যদি ওয়ান দিয়ে ভাগ করি, তাহলে কি ভাগফল কি আসবে? একই আসবে। তার মানে এককে আমরা এক বাই একও লিখতে পারি। এই এক বাই এক মানে কি? একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের এই যে ওপরে, যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি, এই উপরের মান কত আছে? ওপরের মান আছে হচ্ছে পি সমান সমান ওয়ান আছে, আর এখানে কিউ সমান সমান কি আছে? ওয়ান আছে, তাই তো? এবার এই কিউ কি শূন্য? না, কিউ ওয়ান। আমরা বলেছিলাম কিউ এর মান ধনাত্মক হতে পারে অথবা ঋণাত্মক হতে পারে, এখানে ধনাত্মকটা হচ্ছে, তার মানে ঠিক আছে আমাদের সংজ্ঞা অনুযায়ী। পির মান কি হতে পারে? পির মান পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক হতে পারে, শূন্য হতে পারে, ঋণাত্মক হতে পারে। পির মানের ক্ষেত্রে শূন্য হওয়া যাবে না এমন কোনো শর্ত নেই। এখানে কি আছে? এখানে ধনাত্মক আছে। তার মানে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, আর পি আর কিউ দুটোই কি পূর্ণ সংখ্যা। অর্থাৎ এই শুধু যদি এক লিখতাম আমরা, সেটাও কি হবে? একটা র্যাশনাল নাম্বার হবে এবং মূলদ সংখ্যা হবে। তেমনভাবে সেমভাবে 2, 3, 4 এরাও কি হবে? র্যাশনাল নাম্বার হবে। যে কোনো একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা হোক বা অখণ্ড সংখ্যা হোক বা স্বাভাবিক সংখ্যা হোক, এরা কি হয়? র্যাশনাল নাম্বার হয়। এবার যে কোনো ভগ্নাংশ, যেখানে ধরো 2/3 লিখলাম, এটা একটা ভগ্নাংশ। এখানে কি? এটাও হচ্ছে আমাদের র্যাশনাল নাম্বার। কেন? কারণ এখানে পি একটা কি পূর্ণ সংখ্যা, আর কিউ এর মানে এখানে আছে 3, এটাও কি একটা পূর্ণ সংখ্যা। এখানে কিউ কিন্তু শূন্য নয়। কিউ এর মান কি শূন্য আছে? কিউ এর মান তো 3 আছে, কিউ শূন্য তো নেই। তার মানে এই সংজ্ঞা অনুযায়ী, আমাদের যে এখানে সংজ্ঞাটা আমরা দেখেছি, এই সংজ্ঞা অনুযায়ী এই 2/3 সংখ্যাটাও কি? 2/3 সংখ্যাটা আমরা সাইডে যদি এখানে যদি লিখি, 2/3 সংখ্যাটাও কি? একটা র্যাশনাল নাম্বার। কিন্তু যদি বলি 2/0, 2/0 এর মান কি হয়? এর মান অসংজ্ঞাত হয়। কি হয়? অসংজ্ঞাত হয়। তাই এখানে দেখো, আমরা বলেছিলাম কিউ নট ইকুয়ালস টু শূন্য হতে হবে মূলদ সংখ্যা হতে গেলে, কিন্তু এখানে কিউ এর মান কি দেওয়া আছে? শূন্য দেওয়া আছে। তার জন্য কি হবে না? এই 2/0 সংখ্যাটা একটা মূলদ সংখ্যা হবে না। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা মুছে নিই। এবার আমরা কি পড়লাম দেখো, আগের স্লাইডটাতে যদি যাও,
আমরা কি কি পড়লাম? আমরা রেশনাল নাম্বারও পড়লাম, ইন্টিজার নাম্বার পড়লাম, হোল নাম্বার পড়লাম, ন্যাচারাল নাম্বার পড়লাম। এবার কি রয়েছে? ইরেশনাল নাম্বার। কি রয়েছে? ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার রয়েছে, ঠিক আছে? তার জন্য আমরা মুছে নিই এটাকে। এবার ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। ইরেশনাল নাম্বার মানে যে সমস্ত সংখ্যাকে কি করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। যেখানে আগের পরিচয় পি এবং কিউ কি পূর্ণ সংখ্যা, এবং এবং কিউ নট ইকুয়ালস টু 0, এই জিনিসগুলো যেখানে খাটে না, মানে পি বাই কিউ আকারে যেখানে প্রকাশ করা যায় না, সেটাই হচ্ছে আমাদের রেশনাল নাম্বার, সরি ইরেশনাল নাম্বার। যেমন হচ্ছে আমাদের যদি √2 লিখি, √2টাকে আমরা রুট থেকে ভাঙাতে পারছি না, তার মানে এখানে ওপরে কি থাকবে? লব হিসেবে কি থাকবে? √2 থাকবে। এবার √2 কি কোনোদিন আমরা বলেছি √2 পূর্ণ সংখ্যা? না, √2 পূর্ণ সংখ্যা নয়। তার মানে এখানে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল না। পি বাই কিউ আকারে প্রকাশ করা তো গেল, কিন্তু পি এর যে পরিচয় ছিল পি পূর্ণ সংখ্যা, সেই পরিচয়টা এখানে খাটছে না, সেই জন্য এটাকে আমরা বলছি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না, ঠিক আছে? আমরা √2 নিচে তো মনে মনে 1 লিখতেই পারতাম, এটাকে ভগ্নাংশ আকারে তো আমরা লিখতে পারতাম, কিন্তু এখানে যে পি যে পরিচয় আমরা দিয়েছিলাম, পির পরিচয় কি দিয়েছিলাম? পি কি হবে? একটা পূর্ণ সংখ্যা, কিন্তু √2 তো পূর্ণ সংখ্যা নয়। তার জন্য কি √2/1 এটা কিন্তু মূলদ সংখ্যা হতে পারছে না। এটা কি সংখ্যা হয়ে গেল তাহলে? অমূলদ সংখ্যা। বুঝলাম? সোজা ভাষায় আমরা মনে রাখবো যে সমস্ত রুটকে, হ্যাঁ, যে সমস্ত রুটকে আমরা ভাঙাতে পারি না, যেমন √4কে আমরা √4কে আমরা কি ভাঙাতে পারবো? √4 মানে হচ্ছে 2 মানে রুট ভাঙালো গেল, তার মানে এটা একটা রেশনাল নাম্বার হবে, এটা ইরেশনাল নাম্বার হবে না। কিন্তু √2কে আমরা আর ভাঙাতে পারি না, √2কে ভাঙিয়ে আমরা রুট ছাড়িয়ে লিখতে পারছি না, তার মানে কি এটা রুট ভাঙানো যাচ্ছে না, আর রুট ভাঙানো না গেলে এটা কি হবে? ইরেশনাল নাম্বার হবে। তেমনই ভাবে √5 রুট ভাঙানো যাচ্ছে না, তার মানে ইরেশনাল নাম্বার। √6 রুট ভাঙানো যাচ্ছে না, তার মানে ইরেশনাল নাম্বার। √7 রুট ভাঙানো যাচ্ছে না, তার মানে ইরেশনাল নাম্বার। কেমন? এবার যদি আমরা বলি যে √16 রুট ভাঙানো যাচ্ছে তো, তাহলে এটা ইরেশনাল নাম্বার না, এটা রেশনাল নাম্বার হয়ে গেল। বোঝা গেল? এটা আমরা সাধারণভাবে আজকে যখন আমরা অমূলদ সংখ্যার ব্যাপারে হালকা পুলকা জানার চেষ্টা করছি, তখন আমরা অমূলদ সংখ্যাকে আমরা এইভাবেই বুঝলাম। এটা প্রাথমিক ধারণা। এরপর অমূলদ সংখ্যার ব্যাপারে আরো বেশ কিছু আলোচনা রয়েছে, যেটা আমরা পরবর্তী ক্লাসে শিখব। যেমন হচ্ছে তুরীয় অমূলদ সংখ্যা কি, বীজীয় অমূলদ সংখ্যা কি, তাই তো? এই সমস্ত জিনিস থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের সিলেবাসে আসে বা প্রায়ই ধরা হয়ে থাকে, পরীক্ষাগুলোতে দেয়। সেই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। কেমন? তোমরা পড়তে থাকো এবং মনোযোগ দিয়ে ভালোভাবে পড়ো, যাতে রেজাল্টটা ভালো করতে পারো। ধন্যবাদ।